আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আছো। ক্যামব্রিয়ান ভার্চুয়াল ক্লাসরুমে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ আমিন স্যার, প্রভাষক, বাংলা বিভাগ, আখাউড়া ক্যামব্রিয়ান কলেজ। আমরা সমাস নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। সমাসের বিভিন্ন প্রকারভেদ নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তারই অংশ হিসাবে আমরা নতুন আরেকটি সমাস নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আজকে আমরা অলরেডি তোমরা স্ক্রিনে দেখতে পেয়েছো বহুব্রীহি সমাস নিয়ে আলোচনা করব। সমাস আলোচনা করার পূর্বে অবশ্যই তোমাদেরকে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে সমাসটাকে আমরা কিভাবে চিনব। আমাদের সমস্ত পদ দেয়া থাকবে, সমস্ত পদ দেখে কিভাবে আমরা সমাসটাকে আইডেন্টিফাই করব। তো সেটার জন্য আমি কতগুলো ক্লু তোমাদের দিয়ে দিয়েছিলাম। সেটা হচ্ছে কি, সমস্ত পদ দিয়ে আমরা বাক্য রচনা করব। বাক্য রচনা করার পরে আমরা সহজেই বুঝতে পারবো যে এটা কোন সমাস হবে। তো যাই হোক, আমরা বহুব্রীহি সমাস নিয়ে আলোচনা করছি। বহুব্রীহি সমাসের সংজ্ঞাটা কি দেখো এখানে দেওয়া আছে, যে সমাসে সমসমান পদ সমূহের কোনোটিরই অর্থের প্রাধান্য না পেয়ে, অর্থাৎ পূর্বপদের পরপদের কোনোটির অর্থেরই প্রাধান্য থাকবে না। তাহলে কি কি থাকবে সেখানে? নতুন আর একটি অর্থ আমাদের সামনে দাঁড়াবে, সে সমাসকেই কি বলবে? বহুব্রীহি সমাস বলবে। এরকম উদাহরণ দেওয়া আছে দেখো, যে সমাসে সমসমান পদের কোনোটির অর্থ না বুঝিয়ে নতুন কোনো অর্থ বোঝায় তাকে বহুব্রীহি সমাস বলে। যেমন একটা উদাহরণ ওখানে দেওয়া আছে দেখো, বহুব্রীহি আছে যার। বহুব্রীহিটাই কি? বহুব্রীহিটাই হচ্ছে একটি বহুব্রীহি সমাস। ওখানে দেয়া আছে দেখো, বহুব্রীহি আছে যার। তো বহুব্রীহি আছে যার সমান কি? বহুব্রীহি। এখন দেখো ব্রীহি শব্দের অর্থ কি? ব্রীহি শব্দের অর্থ হচ্ছে ধান। তার মানে আমরা কি বলি এখন? এখানে কি বোঝাচ্ছে? বহুব্রীহি দ্বারা কি বোঝাচ্ছে? ধানকে বোঝাচ্ছে নাকি বহু বোঝাচ্ছে? নিশ্চয়ই না। বহুব্রীহি দ্বারা বোঝাচ্ছে বহু ধানের মালিক বা বহু সম্পদের মালিক এমন ব্যক্তিকে বোঝাচ্ছে। এখানে বহু বা ধান কোনটির অর্থ না বোঝাচ্ছে না, মালিককে বোঝাচ্ছে, অর্থাৎ বহু ধানের মালিক যিনি। এ সমাসে ব্যাস বাক্যের শেষে সাধারণত যার বা যাতে ব্যবহৃত হয়। বহুব্রীহি সমাস মোট 8 প্রকার। এই বিষয়টিও আমরা লক্ষ্য রাখবো যে বহুব্রীহি সমাস যখন আমরা ব্যাস বাক্য করব বহুব্রীহি সমাসের, তখন ব্যাস বাক্যের শেষে সাধারণত বলতে গেলে বেশিরভাগ ক্ষেত্রেই 95% ক্ষেত্রেই কি হবে? যার বা যার থাকবে ব্যাস বাক্যের শেষে। এরপরে দেখো, বহুব্রীহি সমাস হচ্ছে কয় প্রকার করেছি আমরা? 8 প্রকার। 8 প্রকার নিয়ে আমরা আলোচনা করছি। দেখো, প্রথমে আছে কি? সমানাধিকরণ বহুব্রীহি। পূর্বপদে বিশেষণ, পরপদে বিশেষ্য হলে তাকে সমানাধিকরণ বলে। এখানে আরেকটি বিষয়ে আমরা টেকনিক অবলম্বন করতে পারি। সমানাধিকরণ মানে সমান, কিন্তু সমানটা কি হবে? অসমান হবে। অর্থাৎ একটা বিশেষণ পরেরটা বিশেষণ মানে কি? অসমান। দুইটাই যদি বিশেষ্য হতো তাহলে কি সমান হতো, অথবা দুইটাই বিশেষণ হলে সমান হতো। যেহেতু একটা সমান আর একটা বিশেষ্য আর একটা বিশেষণ, এই জন্য আমরা কি বলবো? সমানাধিকরণ মানে অসমান। অর্থাৎ পূর্বপদে বিশেষণ থাকবে, পরপদে বিশেষ্য থাকবে, তবে এটাকে কি বলবে? সমানাধিকরণ বহুব্রীহি সমাস বলবে। যেমন একটা উদাহরণ দেয়া আছে, ওখানে থেকে দেখো, খোশ মেজাজ যার সমান খোশ মেজাজ। খোশ হচ্ছে বিশেষণ, মেজাজ হচ্ছে বিশেষ্য। খোশ মেজাজ বিশেষণ এবং বিশেষ্য দুটো মিলে কি হয়েছে? খোশ মেজাজ। এখন এটা দিয়ে বাক্য রচনা করি আমরা। আজকে লোকটিকে বা মুরব্বীকে আজকে খুব খোশ মেজাজে দেখাচ্ছে। এখানে কি খোশকে দেখাচ্ছে নাকি মেজাজে দেখাচ্ছে? মূলত তা না, মূলত তাকে খুব ভালো দেখাচ্ছে। একটা ফুরফুরে মেজাজ মানে একটা পরিপাটি মন তার ভিতরে দেখা যাচ্ছে। তার সব বাহ্যিক পরিস্থিতি কি ভালো দেখা যাচ্ছে, অর্থাৎ সব দিক থেকে সে কি এখন ভালো আছে। এরপরে আর একটা উদাহরণ দেখো দেয়া আছে, সুদর্শন যার সুদর্শন। ওকে, এরপরে 2 নম্বরে আছে দেখো কি? ব্যাধিকরণ বহুব্রীহি। ব্যাধি পূর্বপদে বিশেষ্য, পরপদে বিশেষ্য, অর্থাৎ দুটোই বিশেষ্য হলে তাকে ব্যাধিকরণ বহুব্রীহি বলে। এই ব্যাধিকরণে আমরা কি বলবো? ব্যাধিকরণ মানে সমান, সমানাধিকরণ মানে অসমান, অর্থাৎ একটা বিশেষণ একটা বিশেষ্য। ব্যাধিকরণ মানে সমান, দুইটাই বিশেষ্য। দুইটা বিশেষ্য পদ মিলে যখন সমাস হয়
তখন সেটাকে বহুব্রীহি আমরা ব্যাধিকরণ বহুব্রীহি সমাস বলবো। যেমন 80-তে 20 যার, দেখো 80 মানে দাঁত, এই যে আমাদের দাঁত, এটা কি এটা নাউন না, মানে বিশেষ্য না? অবশ্যই বিশেষ্য। এবং 20 এটাও একটা কি বিশেষ্য, একটা পয়জনের নাম, পয়জনই তো বিষ, দুঃখিত, মানে খারাপ কিছুর একটা নাম আর কি, যাই হোক, যেটা বিষাক্ত। ওকে, তাহলে যার দাঁতে বিষ আছে তাকে কি বলে? 80-20। তার মানে এখানে কি দাঁত বোঝাচ্ছে না বিষ বোঝাচ্ছে? মূলত 80-20 ওয়ালা সাপকে এখানে বোঝাচ্ছে। 80-তে 20 যার, 80-20 অর্থাৎ সাপকে এখানে নির্দেশ করছে, অর্থাৎ অথবা বিষ আছে যে জিনিসের, সেই জিনিসটাকে নির্দেশ করছে। আমরা স্বাভাবিকভাবে সাপকে আমরা বলতে পারি। ওকে, এরপর পদ্মনাভিতে যার, পদ্মনাভ, এভাবেই। এরপরে আছে ব্যতিহার বহুব্রীহি। সমস্ত পদের পূর্ব পদে আ এবং পরপদে ই থাকবে। আমি আবারও বলছি, দেখো, সমস্ত পদের পূর্ব পদে আ এবং পরপদে ই থাকবে, সমান সমান কি হবে? ব্যতিহার হবে। উদাহরণ দিলেই আমরা বুঝতে পারবো, যেমন হাতে হাতে যে যুদ্ধ, হাতাহাতি। দেখো, সমস্ত পদের পূর্ব পদে কি আছে? আ আছে, পরপদের শেষে কি আছে? ই আছে। কানে কানে যে কথা, কানাকানি, দেখো তো আ আছে, ই আছে। এরপরে এখন এই কানাকানি হাতাহাতি যেটা বহুব্রীহি সমাস কিনা, এটা আমরা কিভাবে করব? এটা অবশ্যই সহজেই আমরা দেখলে তো বুঝতেই পারবো। এরপরে যদি আমরা এটা দিয়ে কি করি? বাক্য রচনা করি। বাক্য রচনা করলেও কিন্তু আমাদের কাছে বিষয়টি সহজ হয়ে যাবে, যে না, হ্যাঁ, এটা ব্যতিহার বহুব্রীহি সমাস, অর্থাৎ বহুব্রীহি সমাস। ওকে, আমরা যদি বাক্য রচনা করি যে ওরা দুইজনে কি করছে? হাতাহাতি করতেছে। হাতা করতেছে নাকি হাতি করতেছে? কি করতেছে? হাতাও করে নাই, হাতিও করে নাই, মূলত কি করছে? মারামারি করছে, ঝগড়া করছে, এমনটাই আমরা বুঝি, তাই না? তো আমরা বুঝলাম বাক্য রচনা করে এটা বহুব্রীহি সমাস, যেহেতু পূর্ব পদে আ আছে, পরপদে ই আছে, তাহলে এটা কি হবে? ব্যতিহার বহুব্রীহি। এরপরে কি আছে? দেখো, নয়ীয় বহুব্রীহি। নয়ীয় তৎপুরুষ এবং নয়ীয় বহুব্রীহি, এই দুইটা জায়গায় একটু ঝামেলা তোমাদের হবে, তবে একটু খেয়াল করে যদি আমরা প্র্যাকটিস করি উদাহরণগুলো, তাহলে আমাদের কাছে বিষয়টি খুবই সহজ হয়ে যাবে। দেখো, নয়ীয় বহুব্রীহি, নেই ডট ডট যার, মানে অর্থাৎ এই ফ্রেমের মধ্যে যদি সমস্ত পদটাকে ব্যাসবাক্য করে ফেলানো যায়, তাহলে সেটাকে আমরা নয়ীয় বহুব্রীহি বলবো। অর্থাৎ মাঝখানে কিছু থাকবে, আগে নেই থাকবে, পরে যার থাকবে। কারণ আমরা জানি কি বহুব্রীহি সমাসের ব্যাসবাক্য করলে সাধারণত কি করে? শেষে যার আসে। বিশেষণ অর্থাৎ পূর্বপদে বিশেষণ অর্থাৎ পূর্বপদে বিশেষের আগে না বোধক অব্যয় থাকবে, ওটা আমরা বাদ দেই। পূর্বপদের কি থাকবে? আগে না বোধক অব্যয় থাকবে। যেমন খেয়াল করো, নেই জ্ঞান যার, এটা তো দেওয়া থাকবে আমাদের অজ্ঞান দেওয়া থাকবে। অজ্ঞানকে আমরা কি ব্যাসবাক্য করতে পারি? নেই জ্ঞান যার, যার জ্ঞান নাই তাকেই আমরা কি বলি? অজ্ঞান। যদি বলি লোকটি কি হয়েছে? বলছে জ্ঞান হারিয়ে ফেলেছে। জ্ঞান হারিয়ে ফেলেছে কেন? কারণ উনি অজ্ঞান হয়ে গেছে। তার মানে এটাকে আমরা কেন এটাকে অজ্ঞান কেন বলি? কারণ ওনার এখন জ্ঞান নাই। জ্ঞান না থাকার কারণে, হ্যাঁ, আমরা কি করি? এটাকে অজ্ঞান বলে থাকি। তো আমরা ব্যাসবাক্য করলে আমাদের কাছে কিন্তু বিষয়টি সহজ হয়ে যাচ্ছে। নেই আশ্রয় যার, অনাশ্রিত। অনাশ্রিত মানে কি? যার আশ্রয় নাই তাকে কি বলা হয়? অনাশ্রিত বলা হয়। তো আমরা এই যে নেই ডট ডট যার, এই ফ্রেমের মধ্যে যদি আমরা ফেলতে পারি, তাহলে এটাকে আমরা কি বলবো? নয়ীয় বহুব্রীহি বলবো। ওকে, এরপরে মধ্যপদ লোপীর বহুব্রীহি। ব্যাসবাক্যের কোনো অংশ যদি বাদ যায়, অর্থাৎ সমস্ত পদে না আসে, তাহলে যে সমাস হয় তাকে মধ্যপদ লোপী বহুব্রীহি সমাস বলে। যেমন দেখো, এখানে একটা উদাহরণ দেয়া আছে, বিড়ালের চোখের ন্যায় চোখ যে নারীর, সমান সমান কি? বিড়াল চোখী। দেখো, এখানে বিড়াল এবং চোখ আসছে, ন্যায় চোখ যে নারীর অনেক কিছুই কিন্তু আসেনি, শুধু বিড়াল এবং চোখ দুইটা কথা থেকে কি হয়েছে? সমস্ত পদটি হয়েছে। এজন্য আমরা দেখলাম যে এখানে অনেকগুলো পদ বাদ পড়ে গেছে। বাদ পড়ে যাওয়ার কারণে এটা কি হয়েছে? এটা মধ্যপদ, মাঝের পদগুলো বা কোনো অংশ একটা বাদ পড়েছে, মধ্যপদ লোপী আমরা বললাম। এখন এটা বহুব্রীহি সমাস কিনা এটা কিভাবে বুঝবো? ওই যে নিয়ম, আমরা বাক্য রচনা করি, বিড়াল চোখী মেয়েটিকে সে রাস্তা দিয়ে হেঁটে যেতে দেখলো। এখন কি বিড়ালকে দেখলো নাকি চোখকে দেখলো? বিড়ালকেও দেখেনি, চোখকেও দেখেনি। কি দেখেছে? একজন ব্যক্তি, অথবা আমি যে মেয়ে বললাম, যে কোনো একটি মেয়ে অথবা নারী বা যে কোনো কাউকে দেখলো যার চোখটা বিড়ালের মতো, কিন্তু বিড়ালও নয়, চোখও নয়। এরপরে কি আছে দেখো, নাম্বার 6, প্রত্যয়ান্ত বহুব্রীহি।
সমস্ত পদের শেষে প্রত্যয়, কোন প্রত্যয়গুলো থাকবে? আ, এ, ও, তাকে প্রত্যয়ান্ত বহুব্রীহি কি বলবে? প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস বলবে। যেমন এক দিকে চোখ যার, এক চোখ আ, দেখো এখানে আ আছে। দুই দিকে মন যার, দো ম না, আ আছে। দেখো এই আ দেখেই কি আমরা বুঝবো যে এটা প্রত্যয়ান্ত বহুব্রীহি? না, আমরা কি করবো? এটা দিয়ে বাক্য রচনা করবো। বাক্য রচনা করলেই দেখবে আমাদের কাছে বিষয়টি কি হয়ে যাবে? পরিষ্কার হয়ে যাবে। বাক্য রচনার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আগের পদ নয়, পরের পদ নয়, বরং নতুন একটা কিছু আমাদের সামনে ভেসে উঠছে। যেহেতু নতুন কিছু আমাদের সামনে আসছে, পূর্ব পদ না, পরপদ না, কোনোটার অর্থেরই প্রাধান্য এখানে পাচ্ছে না। যেহেতু নতুন একটি কিছু আমাদের সামনে চলে আসছে, এই জন্য আমরা এটাকে বলবো কি? বহুব্রীহি সমাস। যেহেতু শেষে আ আছে, অর্থাৎ আ প্রত্যয় আছে, এই জন্য এটাকে আমরা বলবো প্রত্যয়ান্ত বহুব্রীহি। এরপরে দেখো অলুক বহুব্রীহি। যে বহুব্রীহি সমাসে বিভক্তি লোপ পায় না তাকে অলুক বহুব্রীহি সমাস বলে। আমরা অলুক সমাস জেনেছি। অলুক মানে হচ্ছে কি? অলুক মানে হচ্ছে যে সমাসে বিভক্তি লোপ পায় না। যদি সেটা বহুব্রীহি হয় তাহলে সেটা হবে কি? অলুক বহুব্রীহি। উদাহরণ দেওয়া আছে, মাথায় পাগড়ি যার, মাথায় পাগড়ি, মাথায় পাগড়ি যার, মাথায় পাগড়ি। গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, গায়ে হলুদ। এই গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, গায়ে হলুদ, এই বিভক্তি যে এখানে লোপ পায়নি, এই জন্য এটার নাম হয়েছে অলুক বহুব্রীহি। এখন খেয়াল করো, এই গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, এটা কিন্তু মধ্যপদ লোপী বহুব্রীহি হয়। কারণ এখানে দেখো শুধু গায়ে এবং হলুদ দুটো কথাই আসছে, বাকি পদগুলো কি বাদ গিয়েছে। অর্থাৎ বাকি পদগুলো বাদ যাওয়ার কারণে এটাকে আমরা কি বলতে পারি? অলুক বহুব্রীহি সমাস বলতে পারি। তো এটা অলুক বহুব্রীহি সমাস বললেও চলবে, বা আমরা যদি মধ্যপদ লোপী বহুব্রীহি বলি তাতেও চলবে, কোনো অসুবিধা নেই। এরপরে 8 নম্বরে আছে সংখ্যাবাচক বহুব্রীহি। এটা একটু খেয়াল করতে হবে, হ্যাঁ, কারণ আমরা জানি দ্বিগু সমাস বলতে একটা সমাস আছে, সেই সমাসেও সংখ্যা আছে। বহুব্রীহি, সংখ্যাবাচক বহুব্রীহিতেও সংখ্যা আছে। যদি আমরা একটু খেয়াল করে আমরা দেখার চেষ্টা করি এবং বোঝার চেষ্টা করি, তাহলে সংখ্যাবাচক বহুব্রীহি সমাসটা আমাদের কাছে খুবই সহজ হয়ে যাবে। দেখো, সংখ্যা অপ্রধান, পরপদ প্রধান নয়, মানে পূর্বপদ প্রপদ কোনোটাই তো প্রাধান্য থাকবে না। পূর্বপদে কি থাকবে? সংখ্যা থাকবে। সমান সমান সংখ্যাবাচক বহুব্রীহি, অর্থাৎ পূর্বপদে সংখ্যা যুক্ত হয়ে যে সমাস হয় সে সমাসকে, এবং সেটা দ্বারা যদি নতুন কিছু বোঝায় তাহলে সেটা দ্বারা আমরা কি বলবো? সেটাকে আমরা সংখ্যাবাচক বহুব্রীহি বলবো। এ সমাসে দেখো কি সমস্ত পদে আ, ই এবং ই যুক্ত থাকে। যেমন চৌ চাল যে ঘরের, চৌ চালা, দেখো ওখানে আ আছে। যাই হোক, এটা দিয়ে আমরা না বুঝলেও চৌ চালা। এখন আমরা বাক্য রচনা করি, এখানে চৌচালা দিয়ে আমরা কি করি? বাক্য রচনা যদি আমরা করি তাহলে আমাদের সামনে কি দাঁড়ায়? যে তুমি কি করো? ওই চৌচালায় গিয়ে ওঠো। তাহলে সে কি করবে? চারের উপরে উঠবে নাকি চালের উপরে উঠবে? কোথাও উঠবে না। সে কি করবে? চৌচালা আকৃতির যে ঘরটি রয়েছে সেই ঘরে গিয়ে উঠবে। তার মানে আমরা চৌচালা দিয়ে বুঝলাম এখানে চৌ থাকার কারণেও এটা কি হবে না? দ্বিগু সমাস হবে না। কারণ বাক্য রচনা করে আমরা বুঝলাম যে চৌচালা ধারা আসলে চৌ বা চাল কোনোটাই বোঝায় না, বোঝায় চৌচালা আকৃতির একটি ঘরকে। এটা দিয়ে আমরা আরো বুঝতে পারি। দেখো, সেতার দিয়ে কি বোঝায় জানো? সেতার মানে কি? কারেন্টের তার না, সেতার মানে হচ্ছে, সে মানে হচ্ছে 3। অনেক সমাসের মধ্যে আমরা পাবো সে মানে হচ্ছে 3, তার মানে হচ্ছে তার। হ্যাঁ, কারেন্টের তার না, তবে এটা যন্ত্রের যে তার থাকে সেই তার। সে তার সমান সে তার, অথবা 3 তার। ওকে, যেটাই আমরা বলি না কেন, আমি আবার বলছি সেটারটা একটু খেয়াল করতে হবে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা সমাস, মাঝে মধ্যে চলে আসে। আমি যদি বলি সেতারটা নিয়ে আসো, কি করবে? মানে 3 নিয়ে আসবে না, তার নিয়ে আসবে না, মূলত সেতার একটা বাদ্যযন্ত্র, সেই বাদ্যযন্ত্রটি নিয়ে আসবে। এরপরে দেখো নিপাতনে, আমি বলেছিলাম বহুব্রীহি সমাস মূলত 8 প্রকার। একটা ব্যতিক্রমধর্মী সমাস আসে, সেই সমাসটিকে বলা হয় নিপাতনে সিদ্ধ বহুব্রীহি। দেখো, নিপাতনে সিদ্ধ বহুব্রীহি মানে হচ্ছে যে সমাস কোনো নিয়মেরই ধার ধারে না, অথবা যে বহুব্রীহি সমাস কোনো নিয়ম মানে না, কোনো নিয়ম মেনটেন করে চলে না, তাকে বলা হয় নিপাতনে সিদ্ধ বহুব্রীহি। যেমন দেয়া আছে কি? দেখো, দুদিকে অপজার দ্বীপ। দেখো, দুদিকে অপজার দ্বীপ কোনো নিয়মের মধ্যে কিন্তু পড়েনি। নরাকারে পশু যে, নর পশু,
নরাকারে পশু যে নর পশু, দেখো এরপরে জীবন মৃত্যু আছে, আরো কতগুলো, মানে এগুলো মূলত বেশি না, অল্প কয়েকটা নিপাতনে সিদ্ধ বহুব্রীহি, এগুলো আমরা মুখস্থ রাখবো। অর্থাৎ যেই বহুব্রীহি সমাসটা কোনো নিয়ম মানে না, সেটাকে কি বলা হয়? নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাস বলা হয়। এরপরে আমরা বিগত সালে আসা কিছু বহুব্রীহি সমাস দেখব। লেখাটি উপরে উঠে গেছে, খুবই দুঃখিত। দেখো, প্রদত্ত শব্দ ব্যাস বাক্য, প্রদত্ত শব্দ ব্যাস বাক্য এখানে দেয়া আছে। প্রদত্ত শব্দ এরকম তোমাদের দেয়া থাকবে, ব্যাস বাক্য করে তারপর নাম লিখতে হবে কোনটা কোন সমাস। এখানে আমি সমাসের নাম দেইনি। যেমন অল্প প্রাণ যার, পূর্ণ নাভিতে যার, প্রত্যেকটাই দেখো যার চলে আসছে। তিমির কুন্তলা, তিমিরের নাই কুন্তলা যার, কুন্তল যার, কুন্তল মানে হচ্ছে চুল, তিমির মানে হচ্ছে আধার বা কালো, কালো নাই। এখানে এটাকে এই তিমিরের নাই কুন্তল যার, এটাকে অনেকে উপমা বিশিষ্ট বহুব্রীহি সমাস বলে থাকে। যাই হোক, দশ আনন্দ যার, বিমানা বিচলিত মন যার, সহধর সমান উদর যার, হাসাহাসি হাসতে হাসতে যে ক্রিয়া, অবিশ্বাস্য নয় বিশ্বাসযোগ্য যা, অথবা নয় বিশ্বাস্য যেটাই বলি না কেন, সুহৃদয়, দুঃখিত সহৃদয়, হৃদয়ের সঙ্গে বর্তমান, বেহায়া নেই হায়া যার, আশি বিশ আশিতে বিশ যার, বেওয়ারিশ নেই ওয়ারিশ যার, তে পায়া আছে যাতে। এগুলো সংখ্যাবাচক বহুব্রীহি, যেহেতু 3 আছে। নদীমাতৃক নদীমাতা যার, মন্দভাগ্য যার, কানাকানি কানে কানে যে কথা, রক্তারক্তি রক্তপাত করে যে যুদ্ধ, অনাশ্রিত নেই আশ্রয় যার, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, বেতার নেই তার যার। এখন এগুলো দেখতেই কিন্তু আমরা মোটামুটি বুঝতে পারবো যে কোনগুলো কোন সমাস। যাই হোক, এগুলো মোটামুটি বিগত সালের পরীক্ষায় এর বাহিরেও কিছু আছে, কিন্তু যেগুলো বেশিরভাগ বোর্ডে আসছে আমি সেগুলো এখানে নিয়ে আসার চেষ্টা করেছি। অবশ্যই তোমরা কি করবে, বোর্ডে আসা কোশ্চেনগুলো, বোর্ডে আসা সমাসগুলো এখান থেকে করে রাখবে। সবসময় আমি যেভাবে বলে থাকি যে বোর্ডে তোমাদের বইতে যেগুলো চলে আসছে বিগত বছরে, সেই সমাসগুলো একেবারে মিলিয়ে বুঝে করার চেষ্টা করবে। যদি চিন্তা করে এরকম যে পরীক্ষা যখন আসবে, পরীক্ষা আসার সময় বা পরীক্ষা আসার আগে আমরা কি করব, সবগুলো পড়ে শেষ করে ফেলবো, ওই একটা বোর্ডই তো, আসলে তখন দেখবে তখন আর সময় কিন্তু হবে না। এজন্য কি করতে হবে, আমরা যখন যেই বিষয়গুলো পড়াবো সেই বিষয়গুলো তখনই পড়ে শেষ করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ধন্যবাদ, অলরেডি দেখতে পেয়েছো। তার মানে হচ্ছে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। সবাই ভালো থাকো। আমি আশা করব আমরা যেভাবে নিয়মিত যে পাঠগুলো আমরা পড়ছি, সেই পাঠগুলোর যে বিগত সালের প্রশ্নগুলো সেগুলো পড়ে শেষ করে ফেলবো। পাশাপাশি নির্মিতি অংশের যে বিষয়গুলো আমরা পড়ছি সেই বিষয়গুলো আমরা পড়ে, মানে যে বিষয়গুলো আমি দিচ্ছি সেই বিষয়গুলো আমরা অবশ্যই কি করব, পড়ে শেষ করে ফেলবো। এগুলো যদি পড়ে আমরা শেষ করে ফেলি, আমাদের সিলেবাস এগিয়ে যেতে খুব বেশি একটা সমস্যা হবে না আশা করি। তো ধন্যবাদ জানিয়ে আবারও তোমাদেরকে ক্যামব্রিয়ান ভার্চুয়াল ক্লাসরুম থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।